কিছুক্ষণের মধ্যে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ পাকিস্তান। Good looking shot. Could be a chance of a run out. There's going to be a little peel here in his eyes. People coming from everywhere, and the game is not over yet. 16 বছর পর পাকিস্তান বধের প্রত্যাশায় মিরপুরে দর্শক সমর্থকদের ঢল। ওয়ার্ল্ড কাপে যে পরিমাণ ভালো খেলছে বাংলাদেশ, অবশ্যই আজকে জিতবো আমরা। বাংলাদেশ আজকে জিতে যাবে এবং বিপুল ব্যবধানে জিতবে। আজকে বাংলাদেশ জিতবে 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 জিতবে। দেখছিলেন সময়ের প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মোটুসি এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সিটি নির্বাচনে ব্যালটের মাধ্যমে বিএনপির 3 মাসের নাশকতার জবাব দেবে জনগণ, বললেন তোফায়েল। তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনা নির্ভর করছে ব্রিটেনের আদালতের ওপর, বলছেন যুক্তরাজ্যের আইনজীবীরা। পদক্ষেপ নিচ্ছে সরকার, জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। দেশে 250 কোটি টাকার বেশি সম্পদের মালিক অন্তত 78 জন। এনবিআর এর কাছে তথ্য আছে মাত্র 2 জনের। কর ফাঁকি বন্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে খাল ও ঝিল দখল করে উঠেছে ঝুঁকিপূর্ণ স্থাপনা। সমন্বয়হীনতাকে দায়ী করছেন নগর পরিকল্পনাবিদ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস রাজুকে। এবং গাইবান্ধায় অসহায় মানুষের নাম ভাঙিয়ে সমবায় ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। দিবসটি উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেছেন, আন্দোলনের নামে বিএনপির 3 মাসের নাশকতা আর মানুষ হত্যার জবাব আগামী সিটি নির্বাচনে ব্যালটের মাধ্যমে দেবে জনগণ। দেশের ইতিহাসের বিশেষ এই দিনটিতে বাংলাদেশের স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়েও জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। এরপর সমাধিসৌধ খুলে দেয়া হয় সাধারণের জন্য। শ্রদ্ধা জানান আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ বলেন, লক্ষ প্রাণের বিনিময়ে পাওয়া যে বাংলাদেশ, তার অগ্রগতি এখন হুমকির মুখে। বিএনপি জামাত রাজনীতির নামে 3 মাস ধরে দেশ জুড়ে নাশকতা চালিয়েছে মন্তব্য করে তিনি বলেন, মানুষ ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়িয়েছিল বলেই দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। বেগম খালেদা জিয়া সেই কোর্টে গেলেন, আত্মসমর্পণ করলেন। তিনি তার কার্যালয় থেকে নিজের বাসভবনে গেলেন। তিনি জাসাসের সেই সভা করতে তার সেই অফিসে গিয়ে তিনি জনগণের কাছে ভোট চাইলেন। কিন্তু যারা হারিয়ে গেছে, যাদেরকে অগ্নিদগ্ধ করে হত্যা করা হয়েছে, যারা সাধারণ দিনমজুর, দিন আনে দিন খায়, নিষ্পাপ শিশু মায়ের কোলে যারা জীবন দিয়েছে, তাদের কি হবে? আসন্ন সিটি নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে বিএনপির নাশকতার জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি। যেখানে নিয়ম আছে যে সরকারের কোনো সুবিধাভোগী কেউ এই নির্বাচনে মাঠে কাজ করতে পারবে না। খালেদা জিয়া নয়াপল্টনের কার্যালয়ে গিয়ে তিনি নির্বাচনী প্রচার শুরু করেছেন এবং শুনেছি যে আজকে তিনি তার সেই গুলকান কার্যালয় থেকে প্রেস কনফারেন্স করে ভোট চাইবেন। এটা নির্বাচনের পরিপন্থী, আচরণ বিধির পরিপন্থী। এটা তিনি পারেন না, কারণ তার সাথেও সরকারের পুলিশ ছিল সেদিন পর্যন্ত। তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে, আর এর জন্য নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে সরকার। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। এদিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরের মুজিবনগরে পালিত হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর দিবস।
ভোরে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক মাহমুদ হোসেন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কুমার মণ্ডল। এছাড়া সকাল 9টার দিকে শেখ হাসিনা মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভা শেষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি সরকারের নয়, নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশন বসবে লেভেল প্লেইং ফিল্ড আছে কি নাই, এটা তো আমরা একটা পার্টি, আমরা নির্বাচনে অংশগ্রহণ করি। আমাদের দৃষ্টিতে আমরা সবাই সমানভাবে কাজ করছি। যারা চিহ্নিত পেট্রোল বোমার সাথে জড়িত ছিল, তারা যদি এখন কেউ যারা আত্মগোপনে ছিল, তারা যদি এখন বেরিয়ে আসে, যারা ওয়ান্টেড, তারা তো গ্রেপ্তার হবেই। বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। আর কিছুক্ষণ পরেই মিরপুরের শেরি বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সব অপেক্ষা আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 16 বছর পর ওয়ানডেতে পাকিস্তান বধে কি ছক কষেছে সাকিবরা, সেটাই দেখার আশায় স্টেডিয়ামে এখন হাজারো সমর্থকের ভিড়। সবার প্রত্যাশা টাইগারদের গর্জনে বিধ্বস্ত হবে পাক শিবির। খেলা দেখতে আজকে খুবই ভালো লাগছে। মনে হচ্ছে যে বাংলাদেশ আজকে জিতে যাবে এবং বিপুল ব্যবধানে জিতবে। আমাদের সাকিব আল হাসান আছে, মুশফিকুর রহিম আছে, ওদের উপর ভরসা আছে, তাই এত কনফিডেন্স আছে। বাংলাদেশের এখন যে প্লেয়ার যে পারফরমেন্স, এই পারফরমেন্স দিক দিয়ে পাকিস্তানের দিক দিয়ে অনেক এগিয়ে। ওয়ার্ল্ড কাপে যে পরিমাণ ভালো খেলছে বাংলাদেশ, অবশ্যই আজকে জিতবো আমরা। আজকে বাংলাদেশ জিতবে 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 জিতবে। সবাই ভালো করবে, কারণ সবাই যদি ভালো না করে তাহলে কখনোই জিততে পারে না। তোমার সাব্বির রহমান ভালো খেলবে, তারপর তোমার আশা বেশি, কারণ সে পশ্চিম মাসে সেঞ্চুরি করছে, সে আজকেও সেঞ্চুরি করবে। এই মুহূর্তে মিরপুর স্টেডিয়াম এলাকায় আছেন আমাদের রিপোর্টার মাহমুদ রাকিব। সবশেষ খবর জানতে আমরা চলে যাচ্ছি সেখানে। রাকিব, স্টেডিয়াম এলাকার সর্বশেষ অবস্থা কি? জাফর, আপনি জানেন যে বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে আজকের পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। তো এই খবর শুনে কিন্তু স্বভাবত স্টেডিয়ামের বাইরের দর্শকরা কিন্তু অনেক খুশি। তারাও কিন্তু প্রত্যাশা করছেন যে বাংলাদেশ আজকে প্রথমে ব্যাট করে একটি ভালো চ্যালেঞ্জিং স্কোর করবেন এবং বাংলাদেশ কিন্তু তারা চাচ্ছেন যে কমপক্ষে 300 রান করে আজকে পাকিস্তানকে একটি ভালো টার্গেট দিয়ে বাংলাদেশ। তো এছাড়া কিন্তু এখনো স্টেডিয়ামের বাইরে কিন্তু অনেক দর্শক রয়েছে যারা কিন্তু আসলে মাঠের মধ্যে ঢুকতে পারছেন না, বা মাঠের মধ্যে ঢোকার জন্য যে টিকিট প্রয়োজন সে টিকিট কিন্তু তারা পাচ্ছেন না। আপনি যদি দেখেন যে আমি এখন আসি ঠিক স্টেডিয়ামের 3 নম্বর গেট, পশ্চিম গেট যেটিকে বলা হয়, সেখানে এর সামনে কিন্তু কয়েক হাজার দর্শক শুধু এখানে দাঁড়িয়ে আছে। ছাড়া 1 নম্বর গেট, 2 নম্বর গেট, 4 নম্বর গেট, 5 নম্বর গেট, প্রত্যেকটি গেটেই কিন্তু হাজার হাজার দর্শক দাঁড়িয়ে আছে যারা কিন্তু শুধুমাত্র টিকিটের জন্য, টিকিটের একটি সংকুল আছে, মাঠে ঢুকতে পারছেন না। তারা কিন্তু এখানে বসে অপেক্ষা করছে, তারা যে কোনো ভাবে টিকিট তারা সংগ্রহ করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছেন। কিন্তু তারা কিন্তু অভিযোগ করছেন যে আসলে টিকিট ব্যাংকে না দিয়ে কালোবাজারির হাতে টিকিট চলে গিয়েছে। 100 টাকার টিকিট, 300 টাকার টিকিট অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। কেউ বলছেন 1000 টাকা, কেউ বলছেন 1500, কেউ আরো এর চেয়ে বেশিও বলছেন। আমরাও কিন্তু আসলে 2-1 জায়গায় দেখেছি যে কিন্তু 2-1 জন লোক কিন্তু কালোবাজারি তারা কিন্তু টিকিট বিক্রি করছেন। আমি যদি আমার ডান পাশে একটু দেখাই, কিন্তু আপনি দেখতে পারবেন যে এখানে কিন্তু অনেক দর্শক রয়েছেন যারা কিন্তু আসলে খেলা দেখার জন্য দাঁড়িয়ে আছেন, যারা কিন্তু টিকিট না পেয়ে মাঠের বাইরে অপেক্ষা করছেন। তো আমি যদি একটু 2-1 জনের সঙ্গে কথা বলতে চাই যে আসলে আপনি কেন এখনো খেলা না দেখে মাঠের বাইরে রয়েছেন? আমি আসলে আসছিলাম খেলা দেখতে, কিন্তু টিকিট পাইনি। টিকিটের অনেক প্রাইস, আসলে টিকিটটা ব্যাংকে দেওয়া হয়েছে, আমাদের জনসাধারণের হাতে পৌঁছেনি। টিকিটের দাম অনেক বেশি, এখানে একটা টিকিট 150 টাকা, কিন্তু আমাদের 1000 টাকা নিয়ে ঘুরতেছি, পাচ্ছি না। উনি বলছিলেন যে অনেক বেশি দাম দিয়ে টিকিট কিনে দিয়ে পাচ্ছেন না। আপনাকে জানতে চাবো যে বাংলাদেশ তো টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে, কি মনে করছেন সিদ্ধান্তটি সঠিক হয়েছে কিনা এবং কেমন টার্গেট দেওয়া দরকার? জি, অবশ্যই সঠিক হয়েছে, কারণ আমরা চাচ্ছি যে বাংলাদেশ জিতুক, আর আমরা ইনশাআল্লাহ আজকে জিতবো। সেটিতে কত রান হলে পাকিস্তানকে আসলে হারানো সম্ভব হবে বলে মনে করছেন? 270 থেকে 80 হলে খুব সুন্দর একটা স্কোর হবে, আমরা ইনশাআল্লাহ জিততে পারবো। তো ওনারা যেমনটি বলছিলেন যে আজকে বাংলাদেশ পাকিস্তানকে হারানো সম্ভব হবে। আপনি জানেন যে সেই 1999 সাল যখন বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পায়নি, তখন কিন্তু বিশ্বকাপের সবশেষ পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর কিন্তু 16 বছর কেটে গেছে, 16 বছরে কিন্তু আমরা একটি জয়ের খরায় ভুগছি পাকিস্তানের বিপক্ষে। তো আমরা চাচ্ছি আজকে বাংলাদেশকে আসলে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে সেই যে একটি জয়ের খরা কাটিয়ে বিজয় অর্জন করবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম কেঁপে উঠবে বিজয়ের আনন্দে, লাল সবুজের পতাকা আবারও উড়বে আজকের এই পুরো বাংলাদেশ কাপে, বাংলাদেশ জয়ের আনন্দে। তো জাফর, এই ছিল এখানকার সবশেষ অবস্থা। জাফর। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তো মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে দর্শক সমর্থকদের প্রত্যাশার কথা জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার মাহমুদ রাকিব।
তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনা নির্ভর করছে ব্রিটেনের আদালতের ওপর। বাংলাদেশ সরকার যদি অনুরোধ করে এবং আদালতের শুনানির ভিত্তিতে যদি ব্রিটিশ সরকার সন্তুষ্ট হয় তবেই তারেক জিয়াকে দেশে ফেরত পাঠানো যাবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের আইনজীবীরা। তবে বিএনপির আইনজীবীদের দাবি তাকে গ্রেফতার করার এখতিয়ার নেই ইন্টারপোলের। আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। লন্ডনে বসবাসরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় পলাতক হিসেবে মঙ্গলবার রেড নোটিশ জারি করে ইন্টারপোল। নোটিশ জারির বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে বিশ্বের 190টি দেশকে। তবে রেড নোটিশ জারির ফলে তাকে গ্রেফতার কিংবা দেশে ফিরিয়ে নেওয়া যাবে কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে নানা বিতর্ক। তবে ব্রিটেনের এক্সট্রাডিশন অ্যাক্ট 2003-এ সেকশন 2 এর তালিকায় বাংলাদেশের নাম থাকায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মাধ্যমে যুক্তি প্রমাণ সহ আদালতে মামলা করে যে কাউকে তার নিজ দেশে ফিরিয়ে নিতে বেশ কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে বলে জানালেন লিংকনস ল চেম্বারের আইনজীবী ব্যারিস্টার তাহমিনা কবির। বাংলাদেশকে এই দেশের সেক্রেটারি অফ স্টেটের কাছে একটা রিকোয়েস্ট পাঠাতে হবে। যদি রিকোয়েস্টটা ভ্যালিড হয় তাহলে সেই ক্ষেত্রে সেক্রেটারি অফ স্টেট একটা নোটিশ ইস্যু করবে এবং সেটা কোর্টে পাঠানো হবে। এরপর হবে ফুল হিয়ারিং। যদি কোর্ট মনে করে যে রিকোয়েস্টটা ভ্যালিড এবং সেক্রেটারি অফ স্টেট রাইট ছিল সেই জাস্ট এবং নোটিশটা ইস্যু করতে, তাহলে তখন কোর্ট তার ডিসিশনটা দেবে। এদিকে বিএনপি পন্থী ব্রিটিশ আইনজীবীরা বলছেন তারেক রহমানকে ইন্টারপোল গ্রেফতার করতে পারলে রেড নোটিশ জারির পরপরই করে ফেলত। তারা তা করেননি কারণ সেই এখতিয়ার তাদের নেই। প্রথমত অ্যারেস্ট করবে না, যদি অ্যারেস্ট করারই হতো এতক্ষণে যে ওখানে দেওয়ার সাথে সাথেই তাকে অ্যারেস্ট করা হতো। তারেক রহমান কোথায় রয়েছেন এ খবর বাংলাদেশ হাই কমিশনের কাছে সুনির্দিষ্টভাবেই আছে। তারা গিয়ে পুলিশকে সহযোগিতা করে এতক্ষণে অ্যারেস্ট করে ফেলত। 2008 সালে প্যারোলে মুক্তি পেয়ে বাংলাদেশ থেকে লন্ডনে আসেন তারেক রহমান। এই সময় রাজনৈতিক তৎপরতা চালাতে মধ্যপ্রাচ্য ও ইউরোপ সহ বেশ কয়েকটি দেশে গিয়েছিলেন তিনি। বাংলাদেশ সরকারের দেয়া তথ্য মতেই পলাতক হিসেবে রেড নোটিশ জারি করে ইন্টারপোল। সময় সংবাদ, যুক্তরাজ্য। এদিকে বিএনপি চেয়ারপারসনের বড় ছেলে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি একটি পদক্ষেপ মাত্র। সরকারের রাজনৈতিক ও কূটনৈতিক তৎপরতার উপরে নির্ভর করবে ব্রিটেন তারেক রহমানকে ফেরত দেবে কি দেবে না, এমনটাই মনে করেন অপরাধ বিজ্ঞানীরা। তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন তারেক রহমানকে বিচারের মুখোমুখি করতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ছাড়া এই মুহূর্তে হত্যা, যুদ্ধাপরাধ ও জাতির জনককে হত্যাসহ বিভিন্ন অভিযোগে রেড অ্যালার্ট জারি আছে 60 জন বাংলাদেশির বিরুদ্ধে। কারো কারো বিরুদ্ধে বছরের পর বছর নোটিশ ঝুললেও তাদের আইনের মুখোমুখি করা যায়নি। অপরাধ বিজ্ঞানের এই গবেষক মনে করেন রেড অ্যালার্ট কোনো গ্রেপ্তারি পরোয়ানা না হওয়ায় তার কার্যকারিতা নির্ভর করে সরকারের কূটনৈতিক ও রাজনৈতিক তৎপরতা সহ আরো অনেক পদক্ষেপের উপর। এই সমস্ত ক্ষেত্রে অনেকটা বড় বিবেচনা থাকে, আপনার ডিপ্লোম্যাটিক কিছু কনসিডারেশন থাকে, পলিটিক্যাল কিছু কনসিডারেশন থাকে। সেই সমস্ত কনসিডার করে তারা সিদ্ধান্ত নেবে যে তাকে হস্তান্তর করবে কি করবে না। আর একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের তরফ থেকে কতটা এফেক্টিভলি বার্গেইন করতে পারে কিংবা তাদেরকে কনভিন্স করতে পারে। এটা কোনো গ্রেপ্তারি পরোয়ানা না। সুতরাং এইটা, তবে এটার তাৎপর্য এটা যে একজন ব্যক্তি তার বিরুদ্ধে একটা এই ধরনের একটা সর্বোচ্চ সতর্কতা সংকেত দেয়া হলো এবং তিনি শুধুমাত্র দেশে না সারা বিশ্বে কিন্তু তিনি একজন কালো তালিকাভুক্ত ব্যক্তি এবং ভয়ঙ্কর একজন ব্যক্তি হিসেবে পরিগণিত হলেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মনে করেন এরই মধ্যে ব্রিটেনের রাজনৈতিক শরণার্থী হিসেবে আশ্রয় পেলেও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে বড় ধরনের বাধায় পড়তে হবে না। সরকারের হাতে যেসব প্রমাণ রয়েছে তা ব্যবহার করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তারেক রহমানের এটা কিন্তু জটিলতা আছে মানে তারা পলিটিক্যাল অ্যাসাইলাম চেয়েছে। আমি যতটুকু শুনেছি তিনি পলিটিক্যাল অ্যাসাইলাম পেয়েছেন ব্রিটিশ সরকারের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে কিংবা তাদের আইনের অনুযায়ী আমাদের আইনে কি বলে সব মিলিয়ে ঝুলিয়ে আমরা প্রচেষ্টা করব। যখন যেটা আসবে আমরা ফেস করব, এটাই হলো পরিষ্কার কথা। আমরা শুরু করেছি, আমরা সারা ওয়ার্ল্ডকে জানিয়েছি সে আমাদের কাছে একজন ওয়ান্টেড ব্যক্তি। কাজেই এর পরবর্তী স্টেপগুলো আমরা যেটা করণীয় সেটা আমরা যখন যা প্রয়োজন আমরা অবশ্যই করব। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন রেড অ্যালার্ট জারি থাকা বাকি 60 বাংলাদেশিকে ফিরিয়ে আনতে ইন্টারপোলকে আরও কার্যকরী করার বিষয়ে ওই সংস্থার উচ্চ পর্যায়ে এরই মধ্যে আলাপ করেছে বাংলাদেশ। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে ঢাকা মেডিকেল থেকে ভুয়া চিকিৎসক আটক।
প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার সময় গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ৭৫ পরবর্তী কর্মকাণ্ড প্রমাণ করে জিয়াউর রহমান আইএসআই এর এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। অন্যদিকে ব্যারিস্টার আমিরুল ইসলাম মুজিবনগর সরকারকে একমাত্র বৈধ সরকার বলে মন্তব্য করেছেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে মুজিবনগর দিবসের আলোচনা সভায় তারা বক্তব্য রাখেন। ৭৫-এ জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পর যেই কাজগুলো জিয়াউর রহমান করেছে, হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করা, ঘাতকদের রাজনীতি করার সুযোগ দেয়া, গোলাম আজমকে বাংলাদেশে ফিরিয়ে আনা, একজন প্রকৃত মুক্তিযোদ্ধা কোন অবস্থাতে এই কাজগুলো করতে পারে না যেই কাজগুলো করেছে। জিয়াউর রহমানের ৭৫ পরবর্তী কর্মকাণ্ডই প্রমাণ করে দিয়েছে সে প্রকৃত মুক্তিযোদ্ধা না, পাকিস্তানের আইএসআই এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে অনুপ্রবেশ করেছিল। আজকে বেগম খালেদা জিয়া নাকি মাঠে নামবেন, যার দেহে মানুষ পড়ার গন্ধ, সাধারণ মানুষ যদি তাকে তাড়া করে, গণরোষে যদি তিনি পড়েন, নির্বাচনের এই আনন্দঘন সুষ্ঠু পরিবেশ কি বজায় থাকবে? নির্বাচন কমিশনের কাছে আমার আপিল থাকবে, নির্বাচনে যাতে কোন রকম সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি না হয়, তার জন্য বেগম খালেদা জিয়াকে আজকে এইভাবে নির্বাচনী প্রচার অভিযানে নামতে বিরত রাখুন। বঙ্গবন্ধু সরকার যে গঠন করেছিলাম, এইটাই একমাত্র বৈধ সরকার। এটা বিপ্লবী সরকারও নয়, এটা অস্থায়ী সরকারও নয়, এটা প্রথম বাংলাদেশ সরকার। এই জায়গাটাতে আপনাদের ফিরে আসতে হবে, জানতে হবে যে আমাদের সূত্র কোথায়। প্রশাসনিক পক্ষপাতিত্ব ও ক্ষমতাসীনদের পেশি শক্তির মাধ্যমে সিটি নির্বাচনের ফলাফল ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা দক্ষিণের নির্বাচন সমন্বয় কমিটির ঘোষণা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানান। যে এখন পর্যন্ত নির্বাচনী জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় নাই, নির্বাচন কমিশন এই ব্যাপারে খুব বেশি আগ্রহ দেখাচ্ছেন বলে মনে হয় না। প্রশাসনিক পক্ষপাতিত্বের জন্য এবং সরকারি দলের মাসল শক্তি ব্যবহার করে জোর জবরদস্তি করে ফলাফল নিজেদের দিকে নিয়ে যেতে চাচ্ছেন। প্রত্যেকটা পোলিং স্টেশনে সিসি ক্যামেরা দেওয়া হোক, যাতে মানুষ দেখতে পারে ওই পোলিং স্টেশনে কি হচ্ছে। প্রতিবাদের সময় চলে গেছে, প্রতিরোধ করতে হবে। এই সরকারের গণবিরোধী হত্যা, গুম, নির্যাতন, গণতন্ত্রের বিরুদ্ধে সব প্রতিবাদ ওই 28 এপ্রিল করতে হবে। বাংলাদেশে সিটি কর্পোরেশন নির্বাচনের ঘোষণাকে যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে। যুক্তরাষ্ট্রের মুখপাত্র মেরি হার্ফ নির্বাচনে অংশগ্রহণকারী এবং নির্বাচন পরিচালনাকারীদের প্রতি অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন নিশ্চিত করতে দায়িত্ববোধের পরিচয় দেওয়ার আহ্বান জানান। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের সিটি নির্বাচন বিষয়ে এ বিবৃতি দেন তিনি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের সিটি নির্বাচনে সকল পক্ষ গণতন্ত্রের চর্চা করবে। এই নির্বাচনে সহিংসতা কিংবা হুমকি স্থান পাবে না। নাগরিক অধিকার রক্ষার পাশাপাশি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশন সবাইকে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করছি আমরা। দেশে 250 কোটি টাকার বেশি সম্পদের মালিক এমন লোকের সংখ্যা 70 জনেরও বেশি। যুক্তরাজ্য ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠানের হিসেবে উঠে এসেছে এমন তথ্য। অথচ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর হিসেবে তা মাত্র 2 জন। বিশ্লেষকরা বলছেন, এই পরিসংখ্যান বিবেচনা নিয়ে অর্থনীতির বিভিন্ন খাতে জরিপ চালিয়ে বিত্তশালীদের খুঁজে বের করা ও বিশাল অঙ্কের কর ফাঁকি বন্ধ করতে এগিয়ে আসা উচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে। সাজিদ রাজুর রিপোর্ট। গুলশান, বনানী, বাড়িধারা, বিলাসবহুল ভবন, অ্যাপার্টমেন্ট, শপিং মল সহ গড়ে উঠেছে নানা স্থাপনা। রাস্তায় চলছে দামি দামি গাড়ি। সেকেন্ড হোম হিসেবে দেশের বাইরেও অনেকে বাড়ি কিনেছেন বলে জনশ্রুতি আছে। তাহলে দেশে বিত্তশালী, কোটিপতি এমন লোকের সংখ্যা কত? এর সঠিক কোনো সরকারি পরিসংখ্যান নেই। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর হিসেব অনুযায়ী স্থাবরাস্থাবর সম্পদ ছাড়াও নগদ ও ব্যাংকে জমাকৃত অর্থ, বিভিন্ন কোম্পানিতে শেয়ার সহ মোট সম্পদের সমষ্টি অর্থাৎ নিট সম্পত্তির হিসেবে 250 কোটি টাকার সম্পদের মালিক এমন ব্যক্তি মাত্র 2 জন।
কিন্তু যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান নাইট ফ্রাঙ্ক বলছে বাংলাদেশে 250 কোটি টাকার বেশি নিট সম্পদ আছে এমন ব্যক্তির সংখ্যা 78। দ্য ওয়েলথ রিপোর্ট 2015, দ্য গ্লোবাল পার্সপেক্টিভ অন প্রাইম প্রপার্টি অ্যান্ড ওয়েলথ নামের ওই রিপোর্টে বলা হয় 250 কোটি টাকার বেশি নিট সম্পদের মালিক বাংলাদেশে 2004 সালে ছিল 38 জন, 2013 সালে 75 জন এবং 2012 সালে ছিল 70 জন, আর 2014 সালে এসে এই সংখ্যা বেড়ে হয় 78 জন। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন এই পরিসংখ্যান বিবেচনায় নিতে হবে জাতীয় রাজস্ব বোর্ডকে, খুঁজে বের করতে হবে কর ফাঁকি। এই দেশে কর দেওয়ার পাশাপাশি কর ফাঁকি দেওয়ার প্রবণতা আরো বেশি। সো এনবিআর এর খাতায় যে মাত্র 2 জন আছে, তা সেটার বাইরে যারা আছে তাদেরকে তো এনবিআর কে কত কর দিল তার ভিত্তিতে আইডেন্টিফাই করতে পারছে না। এখান থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে আসে, সেটা হচ্ছে বাংলাদেশে যারা অনেক ধন সম্পদের মালিক কিন্তু সঠিক পরিমাণে কর দিচ্ছেন না। বড় বিপণী কেন্দ্রে যে কেনাবেচা হচ্ছে, কারা কিনছে, রাস্তায় আমার যত গাড়ি চলছে, প্রায় 6 লাখ লোকের ক্রেডিট কার্ড আছে, আর অল দ্য ট্যাক্স পেয়ার্স সার্ভে করা করদাতাদের আয়ের যে হিসাব তারা দিচ্ছে, হ্যাঁ, সেটার সাথে বাস্তবতার সাথে মিলানো। পাশাপাশি অর্থনীতির বিভিন্ন সেক্টরে জরিপ চালিয়ে করজাল বিস্তৃত করতে এগিয়ে আসতে হবে এনবিআরকে। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। দেশে অতীতের তুলনায় বিদ্যুৎ খাতে উৎপাদন সক্ষমতা বাড়লেও রক্ষণাবেক্ষণ ও কারিগরি ত্রুটির কারণে এবার গ্রীষ্মের শুরুতেই লোডশেডিং এর দুর্ভোগে পড়েছে নগরবাসী। গেল সপ্তাহ থেকেই রাজধানীর বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট। বিতরণ সংশ্লিষ্ট কোম্পানিগুলোর দাবি, চাহিদার বিপরীতে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন হলেও কারিগরি ত্রুটির কারণে কিছু এলাকার সরবরাহ সাময়িক বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। এছাড়া চলতি গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার আশা করছে কর্তৃপক্ষ। দেবাশিস রায় রিপোর্ট। গ্রীষ্মের শুরু আর লোডশেডিং এর লুকোচুরি অনেকটা ভুলতেই বসেছিল নগরবাসী। কিন্তু অন্যবারের মতো এবছর উৎপাদনের সংকট না থাকলেও রক্ষণাবেক্ষণ আর কারিগরি ত্রুটির কবলে গ্রীষ্মের শুরুতেই লোডশেডিং এর ভোগান্তি তাড়া করছে নগরবাসীকে। এপ্রিলের শুরুতেই মৌচাক এলাকায় ফ্লাইওভার নির্মাণ কাজে কাটা পড়ে ডিপিডিসির গুরুত্বপূর্ণ এই ভূগর্ভস্থ লাইনটি। ফলে রাজধানীর ধানমন্ডি, কারওয়ান বাজার, কাঁঠালবাগান, রাজারবাগ সহ বেশ কিছু এলাকায় ইদানিং ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে পড়তে হচ্ছে গ্রাহকদের। এতে গৃহস্থালীর কাছ থেকে শুরু করে বিদ্যুৎ নির্ভর বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোও সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়তই। যতক্ষণ ইলেকট্রিসিটি না থাকবে ততক্ষণ পুরো সার্ভিসটাই বন্ধ থাকে। তো সার্ভিস বন্ধ হয়ে গেলে তো আলটিমেটলি আমাদের ব্যবসার উপর একটা ব্যাড ইফেক্ট আসে। আমার সার্ভার চলতেছে না, আর আমি যে আইপিএস এ ব্যাকআপ দেবো, আমি বিদ্যুৎ ঠিকমতো না থাকার কারণে আমার আইপিএস আমি চার্জ দিতে পারছি না। সন্ধ্যার পরেই বেশি যায় পড়াশোনা, ওই সময় বাচ্চারাকে নিয়ে পড়াতে বসতে হয়, এখানে ওই সময়টা বেশি সমস্যা হয়। রাজধানীতে বিদ্যুৎ বিতরণের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দাবি, লাইন রক্ষণাবেক্ষণ আর ত্রুটি মেরামতের সাথে সাথে মূল সরবরাহ স্বাভাবিক রাখতে গিয়েই এমন পরিস্থিতি। যে মুহূর্তে একটা সার্কিট ক্ষতিগ্রস্ত হয়েছে তখন 50 মেগাওয়াট আমরা ওই সার্কিটের ত্রুটির কারণে পাচ্ছি না। আমাদের মনে হচ্ছে যে সারা ঢাকা শহরেই লোডশেডিং হচ্ছে। আসলে ব্যাপারটা এরকম না। একটা জায়গায় যদি সম্পূর্ণভাবে বিদ্যুৎ সরবরাহ না করা যায়, সেটার কমতিটা বিভিন্ন এলাকা শেয়ার করে। জেনারেশন যেটা আছে, বিদ্যুতের কিন্তু কোনো ঘাটতি নেই, ডেভেলপমেন্ট কাজ হচ্ছে। সেটার জন্য যে আমার লাইন বন্ধ রেখে কিছুক্ষণ কাজ করতে হয়, হয়তো মেনটেন্যান্সের জন্য হয়তো আমার কোনো ট্রান্সফরমার বন্ধ করে কাজ করতে হয়, ওই ট্রান্সফরমারের আওতাভুক্ত যে সমস্ত গ্রাহক থাকে তাদেরকে ওই সাময়িকভাবে দেওয়া হচ্ছে না এবং লোডশেড করা হচ্ছে। আগের বছরের চেয়ে উৎপাদন ও চাহিদার মধ্যে ফারাক কমে এলেও বিদ্যুতের অপচয় রোধে গ্রাহকদের সচেতন হবার পরামর্শ দিয়েছেন এই খাত সংশ্লিষ্টরা। কিছুটা স্যাক্রিফাইসও করতে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজম নাসির উদ্দিন ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মঞ্জুর আলম। সকাল 10টার দিকে নগরীর পাথরঘাটা এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করেন আজম নাসির উদ্দিন। এরপর বান্ডেল রোড, ফিরিঙ্গি বাজার সহ আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি। অন্যদিকে একই সময়ে হালিশহর এলাকা থেকে গণসংযোগ শুরু করেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মঞ্জুর আলম। এ সময় তিনি কাস্টমস, মুনিননগর, আনন্দবাজার সহ নগরীর বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট প্রার্থনা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, সকালে হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন এক রোগীর স্বজনের কাছ থেকে চিকিৎসার জন্য টাকা নেয় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি।
তিনি নিজেকে গাইনি বিভাগের অধ্যাপক বলে পরিচয় দেন। তার আচরণ সন্দেহজনক হলে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানায় রোগীর স্বজনরা। তারা পরিচয় নিশ্চিত করলে উত্তেজিত জনতা রফিকুল ইসলামকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে ঝিল ও খাল দখল করে গড়ে উঠেছে অসংখ্য বাড়িঘর। অভিযোগ আছে স্থানীয় প্রভাবশালীরা সরকারি জমিতে অবৈধভাবে ঘর নির্মাণ করেছেন। প্রাণহানির ঝুঁকি নিয়ে নিম্ন আয়ের মানুষ বছরের পর বছর এখানে থাকতে বাধ্য হচ্ছেন। এদিকে খাল ও ঝিল দখল করে বসতি নির্মাণকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে অবৈধ দখলদারদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের। তবে এক্ষেত্রে কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন নগর পরিকল্পনাবিদ। আরো জানাচ্ছেন সজল দাস। রাজধানীর খিলগাঁও সিপাহীবাগ এলাকার মিয়ার ঝিলেটি আবর্জনা ফেলে ঝিলটি ভরাট করেছেন স্থানীয় প্রভাবশালীরা। এরই মধ্যে ঝিলের চারপাশে গড়ে উঠেছে অসংখ্য বাড়িঘর। অনেকটা ঝুঁকিপূর্ণ জেনেও তারা পরিবার পরিজন নিয়ে এখানে বসবাস করছেন, যেখানে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তারপরও কর্তৃপক্ষের নজরদারি এক্ষেত্রে খুবই সীমিত। শুধুমাত্র এখানেই নয়, রাজধানীর খিলগাঁও, কল্যাণপুর ও মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় এভাবে জলাধার দখল করে গড়ে উঠেছে বসতি। পুরাটা ঝিল ছিল, এই যে সব বাড়িঘর মনে করেন ঝিলের সরকারি জায়গা। এখানে এই যে মাচাং কইরা ঘর তোলা হয়েছে কয়েক বছর ধরে। যার জায়গা যেটুকু আছে ওইটুকু ছাড়াও 10 হাত বাড়ায় নিছে, মাটি ফেলায়া ভাড়া দিবার আছে। জনবল সংকটের দাবি করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক বলছে, রাজধানীর জলাধার দখল করে অবৈধ যেসব ভবন গড়ে উঠেছে তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। সেখানে তো অস্বাস্থ্যকর পরিবেশে জীবনের একদিকে ঝুঁকি আছে, কিন্তু স্থাপনা ভেঙে পড়া এটা আরেক ধরনের বড় ঝুঁকি। জনবল সংকটের কারণে আমরা এতদিন উপেক্ষা করেছি, কিন্তু যেভাবে এটা ঘন ঘন ঘটছে আমি মনে করি সেখানে রাজুকের ইন্টারভেনশন দরকার আছে। তবে রাজধানীতে অবৈধ আবাসন স্থাপনের ক্ষেত্রে রাজুক সহ অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানের সমন্বয়হীনতা ও সদিচ্ছার অভাবকেই দায়ী করছেন নগর পরিকল্পনাবিদ। রাজুক কি কখনো সরকারের কোনো প্রতিষ্ঠানে লিখেছে আমাদের লোকবলের কারণে আমরা এই জমির ব্যবসার সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে চাই না? কিন্তু যখনই আমরা বিল্ডিং রেগুলেট করার কথা আমরা বলি তখনই তাদের একটি বক্তব্য লোকবল নাই। তাহলে লোকবল না থাকলে যার কারো যে প্রতিষ্ঠানের লোকবল নাই তাদের যে কোনো একটি কাজের ভিতরে নিজেদেরকে সম্পৃক্ত করা উচিত, বাকি কাজগুলি সারেন্ডার করে দেওয়া উচিত। বুধবার রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ার ঝিলপাড়ে পানির নিচে দেবে যায় একটি দোতলার টিন শেড বাড়ি, যেখানে প্রাণ হারান 12 জন। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দ্রুত পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সকলের। সজল দাস, সময় সংবাদ, ঢাকা। ব্রিটেনে পার্লামেন্ট নির্বাচনের আগে শেষ টেলিভিশন বিতর্ক বিজয়ী ঘোষণা করা হয়েছে বিরোধী প্রার্থী ও লেবার পার্টি নেতা এড মিলিব্যান্ডকে। যদিও এবারের বিতর্কে অংশ নেননি প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বিবিসি আয়োজিত এই বিতর্কে অংশ নেন ব্রিটেনের মোট 5টি বিরোধী দলের নেতারা। এরা হলেন লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড, ইউকে ইন্ডিপেন্ডেন্স দলের নেতা নাইজেল ফারাজ, স্কটিশ ন্যাশনাল পার্টি নেতা নিকোলা প্লেইড সিমরু দলের নেতা লিয়ান উড এবং গ্রিন পার্টির নেতা নাটালি বেনেট। এ সময় ক্যামেরনকে এককভাবে বিতর্কে অংশ নেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন মিলিব্যান্ড। অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিল মিলিব্যান্ড ও নিকোলার বিতর্ক। বিতর্কে অন্যান্য বিরোধী নেতারা একজোট হয়ে অংশ নেয় বেশ চাপের মুখে পড়তে হয় মিলিব্যান্ডকে। এর আগে এ মাসের শুরুতে অপর একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও বিরোধী নেতা নিক ক্লেগ সহ এই 5 নেতা। Five leaders who haven't been told the questions in advance. That's very important. Is that for the NHS and education, to see figures that somehow getting out of Europe is going to save all this money when it's a disaster for jobs in আবারও বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। টাইগারদের হয়ে ওপেনিংয়ে নেমেছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার জুটি। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে 10 রান। নিষেধাজ্ঞার কারণে ম্যাচে খেলছেন না টাইগার পেসার মাশরাফি বিন মুর্তজা। তাই প্রথম ওয়ানডেতে সাকিবের নেতৃত্বেই মাঠে নেমেছে টাইগাররা। এছাড়া ওয়ানডেতে জাতীয় দলের হয়ে অভিষেক হতে যাওয়া রনি তালুকদার 15 জনের দলে থাকলেও পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচে মূল একাদশে রাখা হয়নি তাকে। সেই সাথে মমিনুল হকও নেই মূল একাদশে। অন্যদিকে পাকিস্তানের হয়ে মূল একাদশে আজ খেলছেন না আসাদ শফিক, সামি আসলাম ও এহসান আদিল। দুপুরের সময়ে এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সিটি নির্বাচনে ব্যালটের মাধ্যমে বিএনপির 3 মাসের নাশকতার জবাব দেবে জনগণ, বললেন তোফায়েল। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা নির্ভর করছে ব্রিটেনের আদালতের উপর, বলছেন যুক্তরাজ্যের আইনজীবীরা। পদক্ষেপ নিচ্ছে সরকার, জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। দেশে 250 কোটি টাকার বেশি সম্পদের মালিক অন্তত 78 জন। এনবিআর এর কাছে তথ্য আছে মাত্র 2 জনের। কর ফাঁকি দেওয়া বন্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে খাল ও ঝিল দখল করে গড়ে উঠেছে ঝুঁকিপূর্ণ স্থাপনা। সমন্বয়হীনতাকে দায়ী করছেন নগর পরিকল্পনাবিদ। ব্যবস্থা নেওয়ার আশ্বাস রাজুকের। এবং মিরপুরে প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। 16 বছর পর পাকিস্তান বধের প্রত্যাশায় দর্শক সমর্থকদের ঢল। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।